কোনো ছবি না, কোনো ভিডিও না, কিচ্ছু না। আপনি একটু চোখ কান খুলে রাখুন। যারা তদানীন্তন বুদ্ধিজীবী তাদেরকে বলছি, আমাকে আবার কেস দেবেন না। কেননা এটা আমার কথা নয়, শয়ে শয়ে হাজারে হাজারে যত সংবাদ মাধ্যম রয়েছে তাদের পেজ চেক করে দেখুন। हमारी मौजूदगी फिलहाल हकीमपुर चेक पोस्ट पर है और तस्वीरें आज भी वही है। फर्क बस इतना है कि पश्चिम बंगाल में सरकार बदल गई है। हमारे पीछे जो आप लोग देख रहे हैं वो हर कोई बांग्लादेशी नागरिक है जो किसी न किसी समय जो है बांग्लादेश से भारत में आया था और अवैध तरीके से न सिर्फ रह रहे थे लेकिन सालों से यहाँ पर अपना घर बसाकर काम भी कर रहे थे। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় শয়ে শয়ে মানুষ সীমান্তে ভিড় করছে। লক্ষ্য লক্ষ্য একটাই, ভারত ছেড়ে পালাতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভারত ছেড়ে পালাতে হবে মানে ভারতীয়রা ভারত ছেড়ে পালাচ্ছে? না, আপনি বুঝেই গেছেন আমি কি বলতে চাইছি। আমি কাকেও হিট করে কথা বলতে চাই না। প্রত্যেকটা মানুষ তার বেঁচে থাকার অধিকার আছে তাদের দেশে, সম্পদ ব্যবহার করার অধিকার আছে তাদের দেশে। কেন তারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশে? আমরা তো কোনোদিন অন্য দেশে যাইনি বিনা পাসপোর্টে, বিনা ভিসায়। অনেকে বলেছিলেন যে নেই নেই নেই, রোহিঙ্গা নেই, বিদেশি নেই, বাংলাদেশি নেই। আজকে চেক করে দেখুন, ভারত ছেড়ে কোনো রকমে বাংলাদেশে পালিয়ে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। গত 2-3 দিন ধরে মিডিয়া তো প্রতিদিন নিউজ করে চলেছে। প্রত্যেকটা ফুটেজে সেই একই দৃশ্য, যেখানে মানুষ অন ক্যামেরার সামনে স্বীকার করছে যে তারা বাংলাদেশি, যারা কাজের আশায় একদিন এই ভারতের মাটি দখল করেছিল, আজ তারা নিজেরাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কারণটা কি? কি এমন বোম ফাটলো বা কি এমন কার্বাইড থেকে গ্যাস বাস্ট হলো? কারণ ভারতে থাকলেই তো আবার সোজাসুজি ঢুকতে হবে ওই হোল্ডিং সেন্টারগুলোতে। কি এমন ঘটলো রাতারাতি? দেশের অর্থনীতি আর সুরক্ষায় এর প্রভাব কতটা পড়বে? আজকে অ্যাজ এ জিওপলিটিক্যাল অ্যানালাইজার আমি রাজকুমার আপনার সামনে এই প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা একদম গভীরে ঢুকব। আজকের টপিকটি অত্যন্ত সেনসিটিভ এবং সংবেদনশীল, আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা কোনো হাওয়ায় কথা বলবো না, কোনো বানানো গল্প বলবো না, একেবারে বিস্তারিত বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ করব। বন্ধুরা, আপনারা যদি একবার বাংলাতে যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, যেমন ধরুন বড় বড় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, জি24 ঘন্টা ইত্যাদি বিভিন্ন ধরনের সংবাদপত্র, যারা প্রথম সারি সংবাদপত্র বলে মনে করা হয় যাদেরকে, খুলে দেখুন, এই একই খবর দেখতে পাবেন। 2-3 দিন ধরে একই ঘটনা, দলে দলে বাংলাদেশি মানুষ পালাচ্ছে কোন রকমে এখান থেকে ওই হোল্ডিং সেন্টারে ঢোকার ভয়ে। তারা অন ক্যামেরা নিজেদের বাড়ি, থানা, জেলা সমস্ত কিছু স্বীকার করছে। এই ঘটনার পেছনের মাস্টার স্ট্রোকটা কি? ভারতের অর্থনীতিতে এর প্রভাব কি ছিল এবং রিপিল এফেক্ট কিভাবে কাজ করেছে, সমস্ত কিছু আমি আপনাকে বলবো। দেখুন বন্ধু, আজকের এই তথ্যগুলো একজন সচেতন ভারতীয় হিসাবে আপনার শোনা দরকার। আর হ্যাঁ, বাংলাদেশিদেরও শোনা দরকার। না হলে আবার তারা তো মাঝে মধ্যে বলে থাকেন যে খুঁজে বের করুন বাংলাদেশি কারা ভারতে রয়েছে। প্রথমে প্রশ্ন আসে, এরা ভারতে এসেছিল কেন? ভিডিওগুলোতে এরা স্বীকার করেছে নিজের মুখে যে তারা কাজের আশায় এদেশে এসেছিল, কারণ বাংলাদেশে কাজের অভাব ছিল এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি তাদের কাছে অনেকটা বেটার মনে হয়েছিল। আসছি এই ঘটনাতে, এই ঘটনার ব্যাখ্যায় আসছি। কিন্তু তারা আরো স্বীকার করেছে যে এখন তারা পালাচ্ছে, তার কারণ তারা বুঝে গিয়েছে যে দেশে বেআইনিভাবে থাকার দিন শেষ হয়ে গেছে। ভাবছেন যে সরকার হয়তো ধরে ধরে এদের তাড়াচ্ছে? না, আসল খেলাটা অন্য জায়গায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইয়েস,
অমিত শাহ, যে দেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের অসাধারণ স্ট্র্যাটেজি ব্যবহার করেছিলেন। তবে অবশ্য তিনি এখন বিরোধী দলনেতা নেই, তিনি এখন আমাদের দেশের মুখ্যমন্ত্রী। এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা অনেকদিন আগে থেকে চলছে। সেটা হলো রিপল এফেক্ট। এইবার আমি আলোচনা করব যে রিপল এফেক্ট কি। চলুন আমি একটু ব্যাখ্যা করে বলি। ধরুন জলে একটা ঢিল ছোঁড়া হলো, সেখানে জলে ঢিল ছুঁড়লে দেখবেন একটা তরঙ্গ আস্তে আস্তে সৃষ্টি হয় এবং সেটা পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি ভারত সরকার কোনো রকম বল প্রয়োগ ছাড়াই ঠিক এই এফেক্ট ইউজ করেছে। অর্থাৎ একটা জায়গায় ঘটনার সূত্রপাত হয় এবং তার তরঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার যে পদক্ষেপ, একে বলা হয় রিপল এফেক্ট। এটা আমরা জড়বিজ্ঞানে বা ভৌত বিজ্ঞানে পড়েছি, আর সেটাই ইউজ করা হয়েছে এখানে। মানে একটা ভয় তরঙ্গের সৃষ্টি করা হয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী মানে তাদেরকে বাইরে যেতে হবে, তাদের কোনো নিস্তার নেই। প্রথমে এনআরসির হাওয়া তোলা, তারপর কিছু মানুষ ভয় পায় এবং পালাতে শুরু করে। এরপর এলো ভারতের মাস্টার স্ট্রোক সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই আইনে পরিষ্কার হয়ে গেল যে অমুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবে, যার ফলে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের মনে চরম মাত্রায় ভয় পৌঁছলো। কিন্তু এখানে একটা ছোট্ট করে বলে রাখি যে অমুসলিমরা কেন অবৈধ অনুপ্রবেশকারী নয়। দেখুন, আমরা যদি লক্ষ্য করি 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় ভারত দুটো টুকরো হয়েছিল। একটা টুকরোতে ছিল পাকিস্তান, একটা টুকরোতে ছিল পূর্ব পাকিস্তান বা এখন বর্তমানে যাকে আপনি বাংলাদেশ বলে চেনেন। এই দুটো জায়গায় ধর্মের ভিত্তিতে তারা এদেশ থেকে ওই দেশে চলে যায় এবং সেখানে বলা হয় যে যারা ধর্মনিরপেক্ষভাবে এই দেশে থাকবে তারা থাকতে পারে, কিন্তু কিছু মানুষ তারা ধর্মই তাদেরকে রক্ষা করবে এই ভেবে চলে যায়। দেখা যায় তার প্রভাব তারা পিছিয়েই পড়তে থাকে। আর যারা আমরা, দেখুন আমি কিন্তু ধর্ম নিরপেক্ষতার পক্ষে, আমি না মুসলমানের বিপক্ষে, না হিন্দুর বিপক্ষে, না শিখের বিপক্ষে, না খ্রিস্টানের বিপক্ষে, কারো বিপক্ষে নয়। কিন্তু যারা আমাদের ডেমোগ্রাফিকে চেঞ্জ করতে যায় তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয় না। কেন তোমরা বাবু তোমাদের নিজেদের দেশে করো যা করার। এই যে সিস্টেম, এর বিরুদ্ধে যাই হোক আমি যে আলোচনাটাই করছিলাম, দেখুন এর পরেই শুরু হলো এসআইআর। বিষয়গুলো বুঝুন। এসআইআর এর একটা সুন্দর নিয়ম করা হলো যে এসআইআর এর নাম বাদ দিয়ে দেওয়া হবে। সেই সময় অনেক মানুষ চলে যায় এই ভয়ের কারণে, এই রিপল এফেক্টের কারণে। তারপর চলে আসে 3D প্রসেস। 3D প্রসেস আমরা ইতিমধ্যে প্রত্যেকটি বাঙালি বুঝতে পেরে গেছি 3D বলতে কি। 3D বলতে হলো ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ আগে ধরে ডিটেক্ট করো, তারপর তাদের ডেটাকে ডিলিট করো এবং তাদেরকে তাদের দেশে ডিপোর্ট করো। এই আলোচনা যখনই শুরু হয়, আসাম সরকারের তরফ থেকে রোজ পুশব্যাক বা বাংলাদেশে ফেরতের প্রক্রিয়া চলতে থাকে। আসামের এই পুশব্যাকের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে। অবশেষে কফিনের শেষ পেরেকটি পোতা হয় যখন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেন যে রাজ্যের 23টি জেলায় হোল্ডিং সেন্টার বানানো হবে। অলরেডি হোল্ডিং সেন্টার দু একটা বানানো হয়, যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের ভরে দেওয়া হবে। ব্যাস, সেই মালদা মুর্শিদাবাদে আবার যে এই 2-4 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ধরে মালদার মুর্শিদাবাদের ভরে দেওয়া হয় ওই হোল্ডিং সেন্টারে, অমনি এদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এবার ভারত সরকার তো আর ছাড়বে না, ভাই লটা কম্বল গোছাও আর চলো। আর তাই দেশে লোটা কম্বল কেউ গুছিয়েছে কেউ গোছায়নি, সব নিয়েই দৌড়তে শুরু করেছে।
বন্ধুরা, একেই বলে জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন, তবে গালি দেবেন না যেন। আর এবার আসুন একটু ডিপলি অ্যানালাইজ করে দেখি। প্রায় 5 কোটি অবৈধ বাংলাদেশি ভারতে ঢুকে বসেছিল, যারা ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য এক মারাত্মক প্রবলেম। এরা আমাদের দেশে কি কি ক্ষতি করছিল, ক্ষতির শেষ নেই। যেমন ধরুন জমি দখল। জমি দখল বলতে কি, এরা ভারতে এসে রেল লাইনের ধারে সরকারি জমিতে জবরদখল করে বসবাস করতে শুরু করেছিল। ভারতীয় শরণার্থীরা যেমন নিজেরা প্রতিষ্ঠিত হয়ে সরকারি জায়গা ছেড়ে দেয়, হ্যাঁ, আমি যারা ওই রেল লাইনের জায়গা দখল করে বসে আছে সবাই কিন্তু বাংলাদেশি না, কিছু ভারতীয় রয়েছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, তাদের মধ্যে অনেক মানুষ ভালো ভালো জায়গায় গিয়ে তারা সেই সমস্ত জায়গা ছেড়ে চলে গেছে। তাদের মেন্টালিটিটা ভালো, কিন্তু এই সমস্ত বাংলাদেশিদের মেন্টালিটি এরকম ছিল না। তাদের মেন্টালিটি কেমন, যেখানে থাকবো 10টা 15টা 20টা 25টা বাচ্চা পেদা করব আর এই দেশের বিরুদ্ধে জনগণকে খেপাবো। ফলে সরকারের ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে বাধা আসছিল, কারণ যেই সরকার ওই রেল লাইনের ধারে রাস্তা তৈরির জন্য যেত, এরা আন্দোলন করত। আর ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার জন্য, ভোটের রাজনীতির জন্য তদানীন্তন যে সরকার ছিলেন তারা কিছু হাত দিত না। এটা পরবর্তীকালে পর্যায়ক্রমে হয়ে এসেছে। আর 2 নম্বর কি হতো, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। দেখুন, লোকাল মার্কেট দখল, অর্থনৈতিক ক্ষতি হতো। লোকাল মার্কেট কিভাবে দখল হতো সেই সম্পর্কে আমি আপনাকে একটু বলি। আপনি চলে যান হাটে, আপনি চলে যান বাজারে, সেই সমস্ত বাজারে যেখানে যাবেন, আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু এই ধরনের মানুষকে দেখতে পাবেন। আপনি বলেন না, কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। পাচ্ছেন, পাবেন। আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন, এখন বর্তমানে বাজারে অনেক মানুষ নেই, অটোওয়ালা টোটোওয়ালা অনেক নেই, ছেড়ে চলে গেছে। এদের মধ্যে একটা কিন্তু সবার মধ্যে একটা ইন্টারনাল যোগাযোগ ছিল। এরা একটু কম পয়সায় প্রোডাক্ট আমাদেরকে ডেলিভারি করত। আমরা কম পয়সায় যেখানে পাবো সেখানেই নেব। ওরা বড় বড় লরিতে করে 10 টাকা কমে দিয়ে এই সমস্ত কিছুতে করে ওরা কিন্তু আমাদের এই প্রোডাক্ট খাইয়ে আমাদের যারা ভারতীয় তাদেরকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতা দখল করছিল। আর যে কারণে আমাদের থাকায়, মানে আমাদের ওখানে থাকা, ধরুন আমি সাপোজ ধরে নিচ্ছি 1 কিলো মুরগি মাংসর দাম 200 টাকা। আপনার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, আপনি ওদের দোকানে গেলেন, সেইখানে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে একটু কম পয়সায় দাও, তখন কিন্তু আপনাকে 20 টাকাও ছেড়ে দেবে। হয়তো ওর 25 টাকা লাভ, ও আপনাকে 20 টাকা ছেড়ে দেবে। কেন না, পাশে যে ভারতীয় দোকানটি রয়েছে তার কাছে যেন মালটা না কেনে। আর ভারতীয়রা তারা আরেকটা কি কাজ করবে, বাইরে থেকে ওদের মধ্যে একটা জোট ছিল, একতা ছিল। ওরা কি করত, সমস্ত কিছু মালপত্র একটা বড় গাড়িতে করে মাল নিয়ে এসে ওরা ব্যবসা করত, যার ফলে ভারতীয়রা সুযোগ পাচ্ছিল না। এর ফলে আমাদের ভারতের অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল, ভারতের সন্তানরা এই সুবিধা পাচ্ছিল না, যে কারণে অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ছিলাম। আর কি, কালচার অ্যান্ড ডেমোগ্রাফি ডিজাস্টিং, একটা ডেমোগ্রাফিক থ্রেড তৈরি হচ্ছিল। বিষয়টা ব্যাখ্যা করে বলি। দেখুন, ভারতীয় হিন্দু বা মুসলমানের যে পরিবার রয়েছে তারা কিন্তু শিক্ষিত হতে চলেছে। হ্যাঁ, হয়তো আপনি যদি তর্কের খাতিরে ধরে নেন তাহলে দেখবেন যে ওই যে দুটো জাতির থেকে একটু অন্যান্য যে মুসলিম সম্প্রদায়গুলো একটু পিছিয়ে রয়েছে, কিন্তু তারা প্রত্যেকটা সময় চাইছে নিজেদেরকে ডেভেলপ করতে, কারণ তারা ভারতীয় সংস্কৃতিতে বড় হয়েছে। কিন্তু এদের কালচার তো আর আমাদের ভারতীয়র মতো নয়। ওরা তো যেখান থেকে এসেছে সেইখানের মতো কালচারটা কি, কালচারটা হচ্ছে সন্তান কালচার। 10টা 12টা 15টা 20টা যতদিন নেওয়া যায় ততদিন কিন্তু সন্তান নিতেই থাকতো। ওই একটা কথা আছে, আল্লাহ দেতিছে আর আমি নেতিছি। এই যে জনগণ অতিরিক্ত পরিমাণে বাড়ছিল, এদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। একটু বড় হলেই হাতে একটা কিছু দিয়ে যা ভাই করে খা, যা বাবু করে খা, আর ওরা গিয়ে টাকার জন্য যা খুশি করবে।
ওদের তো এই ভারত সম্পর্কে, ভারত সংস্কৃতি সম্পর্কে, সমাজ সম্পর্কে কিছু জানে না, কারণ ওরা তো আর এডুকেশন নেয়নি, ভারত সংস্কৃতি জানে না। ওরা সেই বাংলাদেশ সংস্কৃতি যেখান থেকে এসেছে সেখানকার সংস্কৃতিতে বিলং করছে। যে কোনো খারাপ কাজ, যে কোনো নিন্দনীয় কাজ এরা করত। আর একটু ভেবে দেখুন, আপনার আমার ট্যাক্সের টাকায় এরা ফ্রি রেশন নিত, হাসপাতালে ফ্রি ট্রিটমেন্ট চালাতো, লক্ষ্মীর ভান্ডার পেত, সবই পেত এরা। এই সমস্ত কিছু কিন্তু বন্ধ করা হচ্ছে। ভাবুন একবার, আপনার কষ্টার্জিত ট্যাক্সের টাকা কেন একজন অবৈধ বিদেশির পেছনে খরচ হবে? এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না হয়, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দেবেন, এটুকু আশা অবশ্যই করব। জিওপলিটিক্স নিয়ে যারা একটু চর্চা করেন তারা জানেন যে ডিপ স্টেট নামে একটা বস্তু রয়েছে। কিভাবে কাজ হয়? ভারতের ভেতরে বিস্ফোরণ ঘটানো, ক্রাইম করা, এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে এই ডিপ স্টেট তারা চালাতো। আর এই ডিপ স্টেটের কাছে এই সমস্ত মানুষগুলো ছিল বড় হাতিয়ার। কারণটা খুব সিম্পল, একজন ভারতীয় নাগরিক, সে যে ধর্মের হোক না কেন, যে সম্প্রদায়েরই হোক না কেন, দেশের ক্ষতি করতে সে সহজে চাইবে না। আপনি যদি হিন্দু হন, বা আপনি মুসলমান হন, আপনি শিখ হন, খ্রিস্টান হন, যাই হন না কেন, আপনার দেশের উপরে কোনো একটা আক্রমণ এলে আপনি বলুন তো, আপনার হৃদয়টা কাঁপবে না? অবশ্যই কাঁপবে। কিন্তু এদের ভারতের প্রতি লয়্যালটি, ভারতের প্রতি ভালোবাসা ওদের সামান্যতম নেই। সামান্য টাকার লোভে এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা দাঙ্গা ঘটাতে পিছু পা হতো না। তবে আপনি বলবেন কি সমস্ত ভারতীয় একই? না, এখানের মধ্যে কিছু ভারতীয় রয়েছে যারা টাকার জন্য করবে, কিন্তু সেটার পরিমাণটা কম। টিম ইন্ডিয়া, যার মধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অজিত দোভাল স্যারের মতো বড় বড় অফিসাররা আছেন, তারা মানবাধিকার সংগঠনগুলোর ফাঁদে না পড়ে অত্যন্ত ঠান্ডা মাথায় কিভাবে রিপল এফেক্টের মাধ্যমে এই খেলাটা চালালেন এবং সম্পূর্ণ করলেন, আমাদের সত্যি তাদেরকে স্যালুট জানাতে ইচ্ছে করে। আর এই ভিডিওর মাধ্যমে আমি তাদের স্যালুট জানাচ্ছি। আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমাদের কাছে এর থেকে বড় দেওয়ার আর কিছু নেই। আজ পূর্ব ভারতের ডিপ স্টেটের সব থেকে বড় এজেন্টের পতন হয়েছে, যার ফলে এরা এখন দিশেহারা হয়ে পালাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমার একটা বড় প্রশ্ন আছে অবশ্যই সরকারের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে, যে এই লোকগুলো পালাচ্ছে, এদের কাছ থেকে তো ভারতের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এমনকি লক্ষ্মীর ভান্ডারের কার্ডও আমরা নিয়ে নিতে পেরেছি, এবং এরা কার্ড তৈরি করে নিয়েছিল, অন ক্যামেরার সামনে স্বীকারও করছে। যারা আজ থেকে 30 বছর 40 বছর আগে এসেছে এবং একটা ভালো গঠনমূলক জায়গা তৈরি করে নিয়েছে, তাদেরকে খোঁজার জন্য আমার মনে হয় একটু ভাবা দরকার যে এদেরকে যারা কাগজ দিয়েছিল, এদেরকে যারা সাহায্য করেছিল, তাদের তদন্ত করতে 2-4 জনকে ধরে এনে, আমার মনে হয় আপনাদের একটু ভাবা দরকার। 2-4 জনকে ধরে এনে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার, কোথা থেকে পেয়েছে। আমরা সাধারণ মানুষ ভারতীয়রা একটা ডকুমেন্টস জোগাড় করতে আমাদের জুতো সুতলা ছেড়ে যায়, সেই ডকুমেন্টস ওরা অনায়াসে কি করে তৈরি করেছে, এর সোর্স খোঁজা দরকার। আর এই সোর্স খুঁজে পেলে দেখবেন যে এর ভেতর থেকে আরো বড় সাপ বেরিয়ে আসছে। না হয় 3rd ডিগ্রি দেওয়া যেতেই পারে। একটু ভেবে দেখবেন, কোন নেতা, কোন পঞ্চায়েত, কোন প্রধান, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করেছে। এইভাবে ফেক ডকুমেন্টস বানিয়ে আমাদের দেশের সম্পূর্ণ সম্পদকে নষ্ট করে দিতে চেয়েছে, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ আনতে চেয়েছে। উচিত এর তদন্ত হওয়া। বন্ধু, আজকে এই ভিডিওটি এখান পর্যন্তই। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে আমাদের বর্তমান সরকার আসার পর একটা ভালো পদক্ষেপ নিতে পেরেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, এবং প্রত্যেকেই নিজেদের পরিবারের জন্য, নিজেদের সংসারের জন্য যদি একটু ভালো কাজ করতে পারেন, করুন। একটা ভালো শিক্ষা নিন, ডেভেলপ করুন, নিজে
বসে থাকবেন না, বেকার থাকবেন না, কিছু না কিছু কাজ করুন। আজ এই পর্যন্তই। বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।